হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনা ক্লাস 10-এর কেমিস্ট্রি পোর্শনের মডার্ন পিরিয়ডিক টেবল বা যেটা আমরা বলি আধুনিক পর্যায় সারণী সেটা নিয়ে। তা এই পিরিয়ডিক টেবল এর বিষয়ে বা মূল বিষয়ে ঢুকতে গেলে প্রথমে একটু জানা উচিত বা খুব দরকার জেনে নেওয়া যে এই পিরিয়ডিক টেবিলটা কেন আসলো বা কীভাবে আসলো বা কাদেরকে নিয়ে আসলো। এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু এই পিরিয়ডিক টেবিলটা খুব ইন্টারেস্টিং লাগবে। তা অ্যাকচুয়ালি এই পিরিয়ডিক টেবিলটার মূল বেসিসটা হচ্ছে মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ নিয়েই আমাদের সমস্ত কিছু আলোচনা। এবার এই মৌলিক পদার্থ কোনগুলো? আমরা জানি যে পদার্থের 3টে ভাগ থাকে, মৌলিক, যৌগিক এবং মিশ্র। তাই মৌলিক পদার্থ সেই পদার্থগুলোকেই আমরা বলবো যে পদার্থগুলোকে বিশ্লেষণ করলে পরে বা ভাঙলে পরে সেই পদার্থই পাওয়া যায়। খুব সহজ সংজ্ঞা এটা। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এখানে আয়রন মানে হচ্ছে লোহা। এটা একটা লোহার টুকরো মনে করো। তা আমি যদি এই লোহার টুকরোকে ভাঙি বা ছোট করি তাহলে কিন্তু এখান থেকে লোহাই পাবো, অন্য কিছু পাবো না। কিন্তু ঠিক একইভাবে মনে করো এখানে আছে কপার মানে তামা। তা এই তামাকে বিশ্লেষণ করলে বা তামাকে ছোট করলে ভাঙলে পরে তামাই পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে না। তার মানে যে পদার্থগুলোকে বিশ্লেষণ করলে পরে সেই পদার্থই পাওয়া যায়, সেই পদার্থগুলোকে আমরা বলি হচ্ছে মৌলিক পদার্থ। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রকৃতিতে 92টা আছে প্রাকৃতিক মৌল, যেগুলো প্রকৃতির মধ্যে অলরেডি আছে, এবং কিছু কৃত্রিম মৌল যেগুলো আবিষ্কার করা হয়েছে। এই টোটাল মোট 92টার সাথে আরও কিছু কৃত্রিম মৌল যোগ করলে এখনো পর্যন্ত আমাদের কাছে টোটাল আছে 118টা মৌলিক পদার্থ বা মৌল আছে। এবার এই 118টা যে মৌলিক পদার্থ, এই 118টা মৌলিক পদার্থের প্রত্যেকটা মৌলিক পদার্থের ধর্ম নিশ্চয়ই এক হবে না। আজকে তুমি মনে করো আমি ধরলাম হচ্ছে কপার এবং জিঙ্ক। কপার একটা ধাতু, জিঙ্ক একটা ধাতু। তাহলে এই দুটো ধাতুর ধর্মের নিশ্চয়ই কোনো মিল থাকবে না, কারণ এরা আলাদা। একইভাবে তুমি মনে করো আমি ধরলাম এখানে লিথিয়াম আর সোডিয়াম, এরাও ধাতু, এরাও দুটি মৌলিক পদার্থ, কিন্তু এই দুটি মৌলিক পদার্থের মধ্যে ধর্মের মিল থাকবে না, কারণ এরা আলাদা মৌল। ঠিক একইভাবে তার মানে 118টা যে মৌলিক পদার্থ আছে, সেই 118টা মৌলিক পদার্থের সবারই কিন্তু ধর্ম বৈশিষ্ট্য কিছু না কিছু আলাদা হবে। এবার এই 118টা মৌলকে যদি আমরা স্টাডি করতে যাই ইন্ডিভিজুয়ালি, আলাদা আলাদাভাবে যদি আমরা স্টাডি করতে যাই, বা প্রত্যেকটা মৌলকে আমি যদি মনে করো ধরে যদি আমরা এদের ধর্ম, বৈশিষ্ট্য, এদের সম্পর্কে জানতে চাই, তাহলে কিন্তু এই জিনিসটা করা খুব কষ্টকর হয়ে যাবে। এবার তাহলে কি করতে হবে? তাহলে একটা সুনির্দিষ্টভাবে একটা বিন্যাস করতে হবে বা সাজাতে হবে মৌলগুলোকে। এবার সাজাবো কি করে? যেমন আমাদের যেমন স্কুলে যেমন ক্লাস থাকে 5, 6, 7, 8, এই যে আমরা ক্লাসগুলোকে বা গ্রুপে ভাগ করি, কেন ভাগ করি? কারণ এক একটা গ্রুপের মধ্যে থাকলে পরে সেই একই রকম যারা ছাত্র বা একই রকম যারা স্টুডেন্ট, তারা যখন একই শ্রেণীতে বসবে, ঠিক একইভাবে এখানেও তাই। কিন্তু এখানেও যে মৌলগুলোর মধ্যে ধর্মের মিল আছে, কতগুলো মৌলের মধ্যে কিন্তু ধর্মের মিল থাকে, একই মৌল না কিন্তু কিছু ধর্মের মিল থাকে। এবার ধর্ম বলতে কোনগুলোকে বোঝায়? ধর্ম সেটা ভৌত হতে পারে, রাসায়নিক হতে পারে। ভৌত কোনগুলো? ধরে নাও ঘনত্ব হতে পারে, বা পারমাণবিক আয়তন হতে পারে, বা গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এই যে ধর্মগুলো, কিছু কিছু মিল পাওয়া যায়। এবার যে মৌলগুলোর মধ্যে ধর্মের কিছু মিল থাকবে, সেই মৌলগুলোকে যদি আমরা একই ঘরে রাখি তাহলে আমাদের একটা সুবিধা কি? সুবিধাটা হচ্ছে এটাই যে আমি সেই মৌলগুলোকে প্রত্যেকটাকে আলাদা করে স্টাডি বা প্রত্যেকটাকে আলাদা করে না পড়লেও হবে। একটা মৌলের ধর্ম জানলে পরে অটোমেটিক বাকি যে ওই একই শ্রেণীতে বা একই গ্রুপে যে মৌলগুলো আছে তাদের ধর্ম সম্পর্কে একটা আমরা অনুমান সহজেই করতে পারি। তা এই হচ্ছে মূল ব্যাপার। এবার এই 118টা মৌলের মধ্যে যে মৌলগুলোর ধর্ম একই ধরনের হয়, একই রকম হয়, সেই মৌলগুলোকে কিন্তু আমরা একই জায়গায় রাখবো। এবং এবার কোশ্চেনটা হচ্ছে যে একই জায়গায় রাখবো সেটা কিসের ধর্মের ভিত্তিতে? আমরা এটাকে সাজাবো কি করে পরপর মৌলগুলোকে? এই আধুনিক পর্যায় সারণীর আগে বিজ্ঞানী মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী ছিল, সেখানে মেন্ডেলিফ কি করেছিল? যে মেন্ডেলিফ করেছিল হচ্ছে প্রত্যেকটা মৌলের যে পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব,
সেই হিসাবে উনি এটাকে পরপর পরপর সাজিয়েছিলেন। এখন সেটা করতে গিয়ে কয়েকটা অসঙ্গতি কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম। সেগুলো কী কী? আজকে মনে করো মেন্ডেলিফের যে সূত্রটা ছিল, মেন্ডেলিফ কী বলেছিল যে পারমাণবিক ভরের হিসাবে মৌলগুলিকে পরপর সাজাতে হবে, ভালো কথা। তা সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে এখানে দেখো ভালো করে, এটা হচ্ছে আর্গন, এটা একটা আর্গন মৌল, আর এটা হচ্ছে কে, এটা হচ্ছে পটাশিয়াম। এবার এই দুটো মৌলের মধ্যে পারমাণবিক ভর আর্গনের হচ্ছে 39.948, পটাশিয়ামের 39.098, অর্থাৎ এর বেশি এর কম। হিসেব মতো কিন্তু আর্গনের আগে পটাশিয়ামের বসা উচিত, যেহেতু মেন্ডেলিভ বলেছিল যে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের হিসাবে মৌলগুলিকে পরপর সাজানো হচ্ছে, অর্থাৎ সব থেকে যে হালকা মৌল সবার আগে বসবে, যেমন সব থেকে হালকা মৌল হচ্ছে এখানে হাইড্রোজেন, সবার আগে বসছে। এটা করতে গিয়ে যদি যখন আমরা দেখতে পেলাম যে এই ক্ষেত্রে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এখানে আর্গন এবং পটাশিয়াম, এই ক্ষেত্রে কিন্তু আর্গনের যে পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর এটা কিন্তু 39.948, পটাশিয়াম কিন্তু 39.098, অর্থাৎ এর কম এর বেশি। হিসেব মতো কিন্তু আর্গনের অবস্থানটা এখানে হওয়া উচিত, পটাশিয়ামটা কিন্তু এখানে হওয়া উচিত। এবার তাহলে কি হতো, যদি আর্গনটা এখানে বসতো তাহলে একটা অন্য সমস্যা দেখা দিত। সেটা কীরকম? এবার যেহেতু এই যে এগুলোকে আমরা বলবো গ্রুপ, আমি পরে আবার আসছি। এবার যদি এখানে আর্গন ঢুকে যেত তাহলে এখানে যে বাকি যে মৌলিক পদার্থগুলো আছে তাদের সঙ্গে কিন্তু আবার এ ধর্মের কিন্তু পার্থক্য হয়ে যেত। আমার উদ্দেশ্যটা কিন্তু তা না। আমার উদ্দেশ্য হচ্ছে একই রকম ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে আমরা একই জায়গাতে রাখবো, এটা হচ্ছে আমাদের মূল ধর্ম। এবার তার মানে মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিলটা ছিল সেখানে কিন্তু এরকম বেশ কয়েকটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছিল। তারপরে এসছে হচ্ছে আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল, যেখানে কি করা হলো না, সেখানে হচ্ছে মৌলগুলির পারমাণবিক ভর হিসাবে নয়, ও মৌলগুলির পারমাণবিক সংখ্যা হিসাবে আমরা এই মৌলগুলিকে পরপর সাজাবো। কীরকম ব্যাপার? পারমাণবিক সংখ্যা মানে কি? ইলেকট্রন সংখ্যা। তাহলে সব থেকে কম ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে হাইড্রোজেন, এর একটাই মাত্র ইলেকট্রন আছে। তারপরে আছে হচ্ছে হিলিয়াম, তার 2টো ইলেকট্রন। তারপরে আছে লিথিয়াম, 3টে ইলেকট্রন। বেরিলিয়াম, এটা 4। বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, অক্সিজেন 8, ফ্লোরিন 9, নিয়ন 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19। তাহলে যদি আমরা মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা হিসেবে পরপর সাজাই তাহলে পরে কিন্তু এটা একদম ঠিক আছে, কারণ এক্ষেত্রে দেখো আর্গনের ইলেকট্রন সংখ্যা 18, পটাশিয়াম কিন্তু 19, অর্থাৎ পটাশিয়ামের যে অবস্থান সেটা ঠিক আর্গনের পরে হওয়া উচিত এবং পরেই আছে। তাই এই হচ্ছে সাজানোর হিসাবটা, যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা হিসেবে আমি পরপর সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড়, এই 1 থেকে শুরু করে একদম 118টা মৌলকে আমরা যদি পরপর এভাবে সাজাই তাহলে এই ধরনের একটা টেবিল তৈরি হবে, একটা বিন্যাস হবে। এখানে আরো ব্যাপার আছে, সেটা হচ্ছে এবার এটাকে এমন করেই সাজাতে হবে যেন একই রকম ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে আমরা একই জায়গায় রাখতে পারি। এটাও কিন্তু অলরেডি হয়ে যাবে। কিরকম ভাবে দেখো, আজকে এই যে তোমরা দেখছো ভালো করে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এই যে ভার্টিক্যাল মানে উল্লম্ব যে লাইনগুলো আছে, যে বা যে সারিগুলো আছে, এগুলোকেই আমরা বলবো হচ্ছে গ্রুপ, পর্যায় সারণীর গ্রুপ বা শ্রেণী। আবার এদিকে দেখো 1 2 3 4 আছে, 1 2 3 4 5 6 7, অর্থাৎ এগুলো হচ্ছে হরিজন্টাল, এগুলো হচ্ছে অনুভূমিক লাইন। এই লাইনগুলোর এক একটাকে বলা হবে হচ্ছে পর্যায়। তার মানে এখানে দেখো 7টা পর্যায় আছে এবং শ্রেণী দেখো 18টা, 1 থেকে 18। তাহলে এই হচ্ছে আধুনিক পর্যায় সারণীর বিন্যাস, যেখানে শ্রেণী আছে 18টা, পর্যায় আছে 7টা। এবার এই যে আমি বললাম, ঠিক আমি যে একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে প্রত্যেকটা যে গ্রুপ, প্রত্যেকটা যে শ্রেণী, এগুলোর মধ্যে কারা বসবে? যারা একই রকম ধর্ম বিশিষ্ট। তা আমি যদি গ্রুপ 1 লক্ষ্য করি, এটা হচ্ছে গ্রুপ 1, এই গ্রুপ 1 এ দেখো এই মৌলগুলো অবস্থান করছে। তার মানে এখানে আমি একটু মনে রাখতে হবে, এখানে যে হাইড্রোজেন পরমাণুটা আছে
তাকে বাদ দিবা, এই কারণে বাদ দিতে হবে যে এর অবস্থানটা এখনো পর্যন্ত নির্দিষ্ট না, এটা নিয়ে পরে আসছি। আচ্ছা, হাইড্রোজেনটাকে বাদ দিলে পরে বাকি যেগুলো মৌল থাকলো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই প্রত্যেকটা মৌল দেখো ভালো করে খেয়াল করে দেখো একই জায়গায়, একই শ্রেণীতে, একই গ্রুপে আছে, অর্থাৎ এদের তার মানে ধর্মগত কিছু মিল আছে। ঠিক একইভাবে আমরা যদি গ্রুপ 2-তে আসি, সেখানে শুরুতে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই মৌলিক পদার্থগুলো কিন্তু একই রকম ধর্ম বিশিষ্ট, তাই তারা কিন্তু একই গ্রুপে অবস্থান করছে। এবার চলে আসে আরেকটা গ্রুপে, মনে করো গ্রুপ নাম্বার 13, এখানে আছে বোরন, বি ফর বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এই যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কিন্তু একই শ্রেণীতে আছে, মানে এদের মধ্যে কিন্তু ধর্মের মিল আছে। আরেকটা শ্রেণী এক্সাম্পল ধরো 17 নাম্বার দেখো, এখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। এই মৌলিক পদার্থগুলো কিন্তু একই শ্রেণীতে আছে, মানে এদের ধর্মের মধ্যে মিল আছে। আবার মনে করো গ্রুপ নাম্বার 18 ভাবো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আমরা সবাই জানি এদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলি। এই প্রত্যেকটাও কিন্তু একই রকম ধর্ম বিশিষ্ট, তার জন্যই কিন্তু তারা ওই একই শ্রেণীতে অবস্থান হয়েছে। ভালো কথা। তাই এই হচ্ছে আমাদের একটা প্রাথমিক ধারণা। এবার এই যে আমরা পরপর এই যে আমরা যে গ্রুপ ওয়াইজ আমি পরপর এখানে 18টা গ্রুপ আছে এবং 7টা পর্যায় আছে, তাই এইগুলোর আমরা কিছু কিছু গ্রুপের কিছু আলাদা আলাদা নাম আছে, কিছু বিশেষ নাম আছে। সেই নামগুলো কি কি হবে? সেই নামগুলো হবে হচ্ছে, মনে করো এই যে গ্রুপ নাম্বার যে 1 দেখো, এই যে গ্রুপ নাম্বার 1টাকে আমরা এখানে হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যে মৌলগুলো আছে বা মৌলিক পদার্থগুলো আছে এদেরকে আমরা বলা হয় হচ্ছে ক্ষার ধাতু। এখানে লেখা আছে গ্রুপ 1 হচ্ছে ক্ষার ধাতু। কেন এদের ক্ষার ধাতু বলবো? এই কারণে এদের ক্ষার ধাতু বলবো যে এরা হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। তারপরে যেটা গ্রুপ 2 আসবে, গ্রুপ 2 হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এদেরকে আমরা কেন বলি ক্ষারীয় মৃত্তিকা? এরাও কিন্তু জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এবং ক্ষারীয় মৃত্তিকা এই কারণে যে এদের ভূত্বকে এদের বেশি পরিমাণে পাওয়া যায়। তা আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। মনে করো যদি ক্ষার ধাতু বলি আমরা, তা মনে করো একটা এক্সাম্পল হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের সাথে জল নিচ্ছি, জলের বিক্রিয়া করো, তাহলে এখানে হাইড্রোক্সাইড উৎপন্ন, অর্থাৎ এখানে ক্ষার উৎপন্ন হবে আর উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস। এটা গেল হচ্ছে ক্ষার ধাতুর একটা ধর্ম। এবার আসছি হচ্ছে ক্ষারীয় মৃত্তিকার ক্ষেত্রে যদি ভাবো, মনে করো ক্যালসিয়াম, তার সাথেও যদি আমি জলের বিক্রিয়া করি, ক্যালসিয়াম এখান থেকে তোমরা পেয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে উৎপন্ন হবে সঙ্গে হাইড্রোজেন গ্যাস। তা এই হচ্ছে দুটো গ্রুপ। আরেকটা গ্রুপ দেখো, ভালো করে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে 3 নম্বর থেকে 12 নম্বর, অর্থাৎ যে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে এতগুলো গ্রুপ এখানে আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা গ্রুপ। এই 10টা গ্রুপের যতগুলো মৌলিক পদার্থ আছে, এই প্রত্যেকটা মৌলিক পদার্থকে বলা হয় হচ্ছে সন্ধিগত মৌল। সবগুলোই কিন্তু, বা ট্রানজিশন মেটালও বলা হয়। এদের সন্ধিগত নামটা একটা বিশেষ নাম। কেন এদের সন্ধিগত মৌল বলা হয়? কারণ এরা যে লবণ তৈরি করে সেগুলো হচ্ছে রঙিন ধরনের যৌগ হয়। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো আজকে ফেরাস সালফেট, কপার সালফেট। ফেরাস সালফেট অর্থাৎ আয়রন যুক্ত যৌগ, ফেরাস সালফেট, Fe এখানে আছে। এই ফেরাস সালফেটের রংটা হচ্ছে সবুজ। আবার মনে করো কপারও দেখো এই গ্রুপের মধ্যেই আছে, 11 নম্বর গ্রুপে, এবং কপার সালফেট যাকে আমরা তুতেও বলি, এটার রং কিন্তু নীল। অর্থাৎ এখানে যতগুলো মৌল আছে 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত প্রত্যেকটা মৌলই কিন্তু রঙিন যৌগ উৎপন্ন করে। ভালো কথা। এবার চলে আসি আমরা গ্রুপ নাম্বার 15। দেখো গ্রুপ নাম্বার 15তে যে মৌলগুলো আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই যে মৌলগুলো আছে এদেরকে একটা বিশেষ নাম দেওয়া হয়। সেই নামটা হচ্ছে দেখো লেখাই আছে নিকটোজেন বলা, এটা গ্রিক শব্দ। এই নিকটোজেনের অর্থ হচ্ছে শ্বাসরোধকারী গ্যাস। কারণ আমরা জানি কিন্তু যে প্রথম মৌলটাই হচ্ছে নাইট্রোজেন, গ্রুপ 15, এটা একটা শ্বাসরোধকারী গ্যাস। তারপরে আছে গ্রুপ 16।
16 যে মৌলগুলো আছে সেই 16 মৌলগুলোকে আমরা বলি চ্যালকোজেন। এবার চ্যালকোজেন শব্দের অর্থ কি? আকরিক উৎপাদক। অর্থাৎ আমরা যে আকরিকগুলো থাকে সেই আকরিকগুলোর মধ্যেও কিন্তু এদেরকে আমরা দেখতে পাই। আমি যদি এক্সাম্পল দিচ্ছি আকরিকের, আজকে মনে করো Fe2O3 এটার নাম হচ্ছে রেড হেমাটাইট। আরেকটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড। এই দুটো দেখো, প্রথমটার মধ্যে অক্সিজেন আছে, অক্সিজেন কিন্তু দেখো গ্রুপ 16 একটা মৌল। আচ্ছা, তারপরে আছে জিঙ্ক সালফাইড, এটার মধ্যে দেখো সালফার আছে, এটা একটা জিঙ্কের আকরিক, এটা একটা হচ্ছে আয়রন আকরিক। অর্থাৎ তার জন্যই কিন্তু গ্রুপ 16 যে মৌলগুলোকে আমরা বলি হচ্ছে চ্যালকোজেন বা আকরিক উৎপাদক মৌল। তারপরে আসবে হচ্ছে গ্রুপ 17। 17 থেকে 17 যে মৌলগুলো থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে হ্যালোজেন পরমাণু, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কারণ এরা সামুদ্রিক লবণ উৎপন্ন করতে পারে। অর্থাৎ এক্সাম্পল মনে করো সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ, পটাশিয়াম ক্লোরাইড, এই লবণগুলো এরা উৎপন্ন করতে পারে জন্য এদেরকে আমরা বলি হচ্ছে হ্যালোজেন। মানে হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। আর লাস্টে আছে গ্রুপ 18। 18 সমস্ত মৌলকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। কারণ এরা হচ্ছে কোনো রকম রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, তাই এদেরকে আমরা বলি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এটা হয়ে গেল। এবার যেটা আমরা আসবো সেটা হচ্ছে এই যে আমি বললাম যে মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পরপর সাজানো হলো, তা এই সাজানোর ফলে এই যে আজকে মনে করো লিথিয়াম থেকে শুরু করি আমি, এবার একটু ভালো করে খেয়াল করে দেখব যে লিথিয়ামের থেকে আমি যখন ডান দিকে যাব, এবার ডান দিকে গেলে পরে কতগুলো ঘর পরে আমি আবার ওই একই গ্রুপে ফিরে আসব। যেরকম মনে করো এখানে এক ঘর গেলাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। অর্থাৎ লিথিয়াম থেকে আমি ডান দিকে গেলাম, মানে পর্যায় বরাবর গেলাম। 18টা মৌলর পরে দেখো আবার কিন্তু একই রকম মৌলতে ফিরে আসছে, একই রকম ধর্মের মৌলতে ফিরে আসছে। আবার ঠিক একইভাবে সোডিয়াম থেকে ভাবো, সোডিয়াম থেকেও দেখবা ঠিক 18টা ঘর পরে গিয়ে আবার কিন্তু এই ঘরে ফিরে আসে যেখানে পটাশিয়াম রয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট গ্যাপ, একটা নির্দিষ্ট অন্তর পর কিন্তু একই রকম মৌলগুলো ফিরে আসছে। এই ব্যাপারটাকে কি বলা হয়? এই ব্যাপারটাকে বলা হয় পর্যায়গত ধর্ম। অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায়ে, একটা নির্দিষ্ট ব্যবধান পরপর একই রকম ধর্মের মৌলগুলো ফিরে আসছে বা একই রকম গ্রুপে আমি চলে আসছি। এই ব্যাপারটাকে আমরা বলতে পারি হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। অর্থাৎ বিভিন্ন মৌলের যে ধর্মগুলো, ধর্ম বলতে ভৌত এবং রাসায়নিক দুটোই বোঝায়, বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, বাড়ছে। যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তারপরে 4 এবং 5 করে করে বাড়তে বাড়তে এখানে মনে করো সোডিয়াম হচ্ছে 11 অবধি আসলো। আবার এখান থেকেও বাড়তে বাড়তে মনে করো ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14 করতে ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, আবার দেখো চলে আসছে পটাশিয়ামের 19। অর্থাৎ পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে। মানে পুনরাবৃত্ত মানে একই ধর্ম ফিরে আসা। তার মানে লিথিয়াম থেকে শুরু করলাম, ঠিক 18টা ঘর পরে এখানে আসলাম। আবার কিন্তু সোডিয়াম থেকে শুরু করলো, ওই 18টা মৌলকে পার করার পরে আমি কিন্তু একই গ্রুপে আবার অবস্থান করব বা একই রকম ধর্মযুক্ত গ্রুপে ফিরে আসব। এটাকে বলা হয় হচ্ছে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হওয়া। মৌলগুলোর যে ধর্ম সেগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট গ্যাপ, একটা নির্দিষ্ট ব্যবধান, একটা নির্দিষ্ট অন্তর পার করার পরে আবার আমরা ওই একই রকম মৌলের ধর্মবিশিষ্ট গ্রুপে ফিরে আসব। এটাকে আমরা বলি হচ্ছে আধুনিক পর্যায় সূত্র। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে লিথিয়াম, আমি যদি একটা গ্রুপ নিয়ে আলোচনা করি, গ্রুপ 1 নিয়ে, যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম বা ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলো, এগুলো একই রকম ধর্ম বিশিষ্ট কেন যদি বলে? তার কারণটা কি? আসলে পরমাণুর বা মৌলের যে ধর্ম সেটা নির্ণয় করে হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবার যদি আমরা খেয়াল করে দেখি, দেখো এখানে লেখা আছে হচ্ছে লিথিয়ামের হচ্ছে অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, লিথিয়ামের কিন্তু ইলেকট্রন বিন্যাস হবে 2,1। তারপরে আছে সোডিয়ামের দেখো 281, টোটাল 11, আর পটাশিয়ামের হচ্ছে 2881, তার মানে 19। একটু ভালো করে খেয়াল করে দেখবে যে
সর্ববহিস্থ কক্ষের দেখো, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান আসছে। সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা সমান মানেই বুঝতে হবে যে তারা একই ধর্ম বিশিষ্ট মৌল, অর্থাৎ তাদের ধর্মের মধ্যে অনেক মিল থাকবে। ঠিক একইভাবে যদি আমরা গ্রুপ 2 লক্ষ্য করি, এখানেও তুমি মনে করো বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই প্রত্যেকটা মৌলে খেয়াল করে দেখবে যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা কিন্তু এদের প্রত্যেকে 2। তার জন্য কিন্তু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম এই সমস্ত মৌলের মধ্যেও কিন্তু ধর্মের মিল থাকবে। যদি আমরা এদিকে চলে আসি, গ্রুপ 17 মনে করো, এবার 17 ভালো করে খেয়াল করে দেখবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, এই প্রত্যেকটা মৌলের দেখো সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। 7 7 7 7 7, সবারই সর্ববহিস্থ কক্ষে 7টি করে ইলেকট্রন আছে। তার জন্য কিন্তু ওই শ্রেণীর বা ওই গ্রুপের প্রত্যেকটা মৌলের ধর্ম একই রকমের হয়। তার মানে ইলেকট্রন বিন্যাস খেয়াল করতে হবে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস যদি একই থাকে তাহলে সেই মৌলগুলোকে বলতে হবে তারা একই ধর্ম বিশিষ্ট মৌল। এই পিরিয়ডিক টেবিলটা পড়বার সময় অবশ্যই এটা মানে সাথে রাখবে এবং তারপরে কিন্তু এটা প্র্যাকটিস করবে। তাই এই হচ্ছে আজকের মতো আলোচনা। এর পরের ভিডিওতে আমি এই যে মৌলিক পদার্থগুলা গ্রুপ এবং পর্যায় বরাবর সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। থ্যাংক ইউ।